প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিশোর বাতায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহযোগী অধ্যাপক, ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে ধারাবাহিক আলোচনা করছিলাম। আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র ম্যাট্রিক্স নির্ণায়ক নিয়ে আমরা 5টি ক্লাস করেছি। আজকে আমাদের ষষ্ঠ পর্বের ক্লাস। আশা করি তোমরা সবাই আমাদের সাথে থাকবে। আমরা যে আলোচনাগুলো করছিলাম, আমাদের ধারাবাহিক আমরা শিখন ফল নিয়ে আমরা কথা বলছিলাম। শিখন ফলের সর্বশেষ অবস্থাটা আজকে আমরা আলোচনা করব। তোমরা জানো আমাদের শিখন ফলের সর্বশেষ যে আলোচনাটা কি হবে আমরা গত ক্লাসে করেছিলাম। সে আলোচনাটা ছিল ক্র্যামার্সের রুল অনুসারে, অর্থাৎ ক্র্যামার্সের সূত্র অনুসারে আমাদের একটা সমীকরণ জোটের সমাধান কিভাবে নির্ণয় করব। আজকে আমরা সেই কাজটাই করব। তোমরা যারা আমাদের ক্লাসে সংযোগ হয়েছে এবং যারা এখনো সংযোগ হয়নি তাদের সবাইকে তোমরা তোমাদের মেসেজের মাধ্যমে এখানে যারা আছো অবশ্যই অন্যদেরকে জানিয়ে দাও এবং তোমরা তোমাদের পেজে এগুলো শেয়ার করে দাও আমাদের ক্লাসটা। আমি দেখি তোমরা যারা আছো আমাদের এখানে কোথাও সাউন্ডের কোথাও সমস্যা থাকলেও তোমরা অন্যদেরকে শেয়ার করে দিও, আমাদের ক্লাসটা যেন সবাই দেখার সুযোগ পায়। আর তোমাদের যদি কোনো কমেন্টস থাকে তোমরা অবশ্যই আমাদেরকে এখানে কমেন্টসে তোমরা কমেন্টসটা করে দিও, তাহলে আমাদের সুবিধা হবে এখানে ক্লাসগুলোতে অন্যদেরকেও শেয়ার করতে। তো আমি দেখি আমাদের এখানে কোথাও সমস্যা আছে কিনা। তোমরা দেখে নিও এখানে যারা আছো, আমি দেখতে পাচ্ছি। তোমরা ক্লাসে আছো কিনা আমি এখনো বুঝতেছি না। আচ্ছা, আমি দেখি এখানে আমাদের ক্লাসরুমে যারা যারা জয়েন করছো কোথাও সমস্যা হচ্ছে কিনা তোমরা অবশ্যই বলবে লাইভে কোথাও সমস্যা হচ্ছে কিনা। এখনো তোমাদেরকে পাই নাই, এই জন্য একটু সময় নিচ্ছে। হ্যাঁ, আমি পেয়েছি, লাইভে তোমরা আছো অনেকে। তোমরা অবশ্যই আমাদের ক্লাসটা শেয়ার করে দিবে, অন্যদেরকেও শেয়ার করবে। আমরা লাইভে আছি এখন, আমি দেখছি অনেকে আছে। তোমরা শেয়ার করে দিও যদি কোথাও সাউন্ড আছে কিনা ক্লিয়ার। আমরা এখানে সাউন্ড পাচ্ছি, বোঝা যাচ্ছে তোমরা সবাই আছো। আর অন্য যারা আছে তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিও। আমি এখনই ক্লাসে ঢুকবো, আমাদের যে কাজটা আছে। তো তোমরা আমি পেয়েছি তোমাদেরকে, ঠিক আছে, সবাই শেয়ারটা করে দিও। আমরা এখন আমাদের ক্লাসটাতে এসে যাই। আমরা আমাদের যে টার্গেটটা ছিল আমরা টার্গেট অনুসারে চলে আসি। আমাদের প্রথম কথা ছিল আমরা কি আলোচনা করব। আমাদের আলোচ্য জিনিসটা দেখো, আমরা এই পর্যন্ত 5টা ক্লাসে আমরা অনেক আলোচনা করেছি। তোমরা অনেকেই আমাদের সাথে ছিলে এবং ইনশাল্লাহ তোমরা উপকৃত হচ্ছ। আজকে দেখো আমরা কি আলোচনা করছি। আমরা বলেছি তোমাদেরকে আমরা ক্র্যামার্স রুলের অঙ্ক করাবো, ক্র্যামারের নিয়মে একঘাত সমীকরণ জোটের
এখন একঘাত সমীকরণের জোটের আমরা যে ইকুয়েশন গুলো নিয়ে কথা বলবো, আমরা গতদিন বলেছিলাম, দেখো এখানে আমরা গতদিন এখানে বলেছিলাম যদি এভাবে কোনো সমীকরণ থাকে, যেমন ধরো এখানে একটা সমীকরণ, এই একটা সমীকরণ, এটা হলো একঘাত, এদিকে দেখো 3 চলক বিশিষ্ট একঘাত, এখানে চলকের ঘাত হলো 1 আর 3 চলক বিশিষ্ট, এখানে চলক একটা দুইটা তিনটা, তাহলে এটা 3 চলক বিশিষ্ট সমীকরণ জোট। এখানে একটা সমীকরণ, দুইটা সমীকরণ, তিনটা সমীকরণ, অর্থাৎ একাধিক সমীকরণ নিয়ে যেটা হচ্ছে সেটা হলো সমীকরণ জোট। এই সমীকরণ জোটের সমাধান কিভাবে নির্ণয় করতে হবে, তোমরা এখানে দেখো আমরা দুইটা সমীকরণের মধ্যেই x y, তিনটা সমীকরণের মধ্যে x y z এগুলো আছে, তাহলে সেই সমাধান কিভাবে করতে হয় আমরা গত ক্লাসে দেখেছিলাম। আমরা এখানে বলেছি এভাবে যদি অঙ্কটা থাকে তখন প্রথমে তুমি করবা কি, প্রথমে তোমার কাজটা হবে আমরা x y এবং z এর যে সহগগুলো আছে, যেমন ধরো এখানে x y z এর সহগ a1 a2, এটা দ্বারা আমরা একটা নির্ণায়ক তৈরি করব, ডিটারমিনেন্ট তৈরি করব। আবার এখানে তার সহগ দিয়ে আরেকটা এভাবে দিব, এটা সহগ দিয়ে আমরা এখানে একটা নির্ণায়ক তৈরি করব। এই নির্ণায়কের মানটা আমরা নির্ণয় করব প্রথম শুরুতেই নির্ণায়ক। তাহলে আমরা কিভাবে নির্ণায়কটা বের করব, যে সমীকরণটা দেওয়া থাকবে x এর সহগ, y এর সহগ এবং z এর সহগগুলো নিয়ে আমরা একটা নির্ণায়ক তৈরি করব, সেই নির্ণায়কের মান নির্ণয় করব। এখন নির্ণায়কের কিভাবে মান নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমরা আগের ক্লাসে শিখিয়ে দিয়েছি। তাহলে সেই মানটা নির্ণয় করার পর যদি মানটা নট ইকুয়াল 0 হয়, অর্থাৎ তার মান যদি শূন্য না হয় তাহলে আমরা সেটা সমাধান করতে পারবো। যদি সে শূন্য হয়ে যায় তাহলে সে সমাধানযোগ্য না। এটাই আমরা বললাম d not equal to 0 হলে সমীকরণ সমাধানযোগ্য। তাহলে দেখো আমাদের যে ক্র্যামারস রুলের যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, তাহলে তা কিভাবে সমাধান করতে হবে, আমাদের প্রথম কাজটা হলো আমরা d নির্ণয় করতে হবে। এখন d টা কিভাবে নির্ণয় করতে হয় আমি এখানে শিখালাম। তারপরে আসো আমাদের এখন এখানে dx নির্ণয় করব। এখানে আমরা বলি dx অর্থাৎ x এর সহগের পরিবর্তে ধ্রুবক পদটা। এখন দেখো এখানে আমরা আবার আগের অঙ্কটাতে আসি, এখানে দেখো এখানে ধ্রুবক পদটা কত ছিল, দেখো এখানে ধ্রুবক পদটা ছিল এটা, এই ছিল ধ্রুবক পদ d1 d2 d3। যখন আমি dx লিখব তখন এই জায়গাতে x এর সহগের জায়গাতে আমরা এই সহগটা এখানে বসাবো, অর্থাৎ ধ্রুবক পদটা এখানে বসাই দিব, তাহলে dx আমরা লিখব। আবার y যখন আসবে তখন এই জায়গাতে আমরা ধ্রুবক পদটা বসাবো, আবার z যখন আসবে dz তখন আমরা আবার এখানে বসাবো। এই কথাটাই আমি একে একে পরবর্তী ধাপে বলেছি। দেখো আমরা এখানে কি বলেছি, আমরা এখানে বলেছি x এর সহগের পরিবর্তে ধ্রুবপদ নিয়ে, তাহলে x এর সহগে ছিল এই জায়গাতে আমরা ধ্রুবপদ নিয়ে dx টা বের করব। তাহলে dx এর মান তুমি বের করতে পারবা যেভাবে আমরা আগে বের করেছি, এখানে dx বের করতে হবে। তা আমরা একে একে যে জিনিসগুলো এখানে আছে আমরা যদি দেখি, দেখো তারপর আমরা যদি বলি dy আমাকে নির্ণয় করতে হবে, তাহলে কি করতে হবে, y এর সহগ, তাহলে y এর সহগটা আমরা y এর সহগ কোন জায়গাতে ছিল, এই জায়গাতে আমরা y এর সহগটা বাদ দিয়ে, অর্থাৎ এখানে দেখো এই যে সহগটা এটা বাদ দিয়ে আমরা ধ্রুব সংখ্যাটা এখানে বসাইছি, এখানে যে ধ্রুব সংখ্যা এটা এখানে বসাইছি, তারপর dy দিয়ে আমরা dy এর মান বের করতে পারি, অর্থাৎ এটা একটা নির্ণায়ক, সে মানটা তুমি বের করতে পারো। তারপর আমরা পরবর্তীটা কোনটা আসবে, যেহেতু এটা dx dy, তারপরে কোনটা আসবে তোমরা জানো, সেটা আসবে কত, dz। তাহলে দেখো আমাদের dz টা যখন আসলো, সেখানে দেখো z এর যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে আমরা কি করলাম, ধ্রুব সংখ্যাটা বসাই দিলাম, আর অন্য যেগুলো আছে এগুলো যা আছে তাই আমরা দিয়ে এখন কিসের মান বের করব, dz এর মানটা বের করব। বের করার পর তারপর আমাদের কাজটা কি হচ্ছে, দেখো এখন আমাদের যে ফর্মুলাটা হলো এখানে, খেয়াল করো আমাদের ফর্মুলাটা হলো dx dx by d, y হলো dy by d, z হলো dz by d। এটা দিয়ে আমরা সমীকরণের সমাধান করব। তাহলে এই যে ফর্মুলা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে ক্র্যামারস রুলের, আমরা এখন যে কোনো একটা প্রবলেম নিয়ে, একটা সমস্যা নিয়ে আমরা সমাধানটা করব। আসো আমরা সেই অঙ্কটা একটু দেখে নিই। আমরা এখন একটা
অঙ্ক দেখি, ক্রেমারের নিয়ম সমীকরণ জোটের সমাধান। তাহলে দেখো এখানে একটা সমীকরণ জোট আছে, আমরা এখন এই সমীকরণটা সমাধান করব। কিভাবে সমাধান করব তোমরা জানো, এখানে প্রথমে আমরা ধ্রুব সংখ্যাগুলো নিয়ে ডি এর মান নির্ণয় করব। বলতো এখানে ডি এর মানটা আমার কত আসবে? আমরা এখানে ডি এর মান যদি নির্ণয় করতে যাই, আমি যদি বলি ডি, তোমরা নিজেরাই বলো ডি তে কত আসবে। এখানে 2, এখানে 3, এখানে 5, এখানে 1 2 4, তারপর -2 2 3, এভাবে দিয়ে তুমি ডি এর মানটা নির্ণয় করবা। ডি এর মান যদি নট ইকুয়াল 0 হয়, তাহলে আমরা তার সমাধান করব। কোথাও সমস্যা হওয়ার কথা না। আসো আমরা অঙ্কটা করি। আমাদের কি অবস্থা হলো দেখো, আমরা এখন ডি এর মানটা নির্ণয় করলাম। দেখো ডি এর মান এখানে কি আসলো, দেখো ডি এর মান আমরা a সহগটা এখানে নিলাম, y সহগ এখানে নিলাম 1 2 4, তারপরে এই সহগটা নিলাম। এখন দেখো মানটা আমরা আগে নির্ণয়কের মান আমরা শিখি, আমরা জানি নির্ণয়কের মানটা আমরা কিভাবে বের করি। প্রথমে আমরা এই 2 ধরলাম, 2 বরাবর কলাম এবং সারিবাদ ধরো, আমরা আবার লিখে নেই 2 বরাবর 2 লিখলাম, 2 বরাবর কলাম সারি বাদ দিলে তারপর এই কোণাকুণি গুণ করলে 3 দুগুণে 6, আবার মাইনাস দিয়ে এই কোণাকুণি গুণ করলে 8। তাহলে এটা গেল। এটা আমরা এইভাবে নির্ণয় করেছিলাম, তবু আমি আবার দেখাই দিচ্ছি আমরা কিভাবে করলাম। তারপর -1, আবার 1 যখন করব -1, তারপর 1 বরাবর কলাম বাদ সারি বাদ, তারপর 8 3 গুণ করলে 9, 5 -2 গুণ করলে 10, তারপর আবার আমরা যখন আবার করব ধরো -2 বরাবর কলাম বাদ সারি বাদ, 3 4 গুণ করলে 12, মাইনাস 3 এ 4 গুণ করলে 12 মাইনাস আবার 10, তারপর এটা এখন এখানে দেখো এগুলো যোগ বিয়োগ করলে এমন আসলো -7 নট ইকুয়াল টু 0। তাহলে আমাদের সিদ্ধান্তটা কি ছিল? ডি এর মান যদি নট ইকুয়াল টু 0 হলে সমীকরণটি সমাধান যোগ্য। দেখো এখন আমাদের সমীকরণ আমরা কি পেলাম? সমীকরণ জোট সমাধান যোগ্য। তারপর আমাদের এখন মান কি করতে হবে? dx। আমরা বলছিলাম যখন আমরা dx টা লিখব, কিভাবে লিখব? তার যে x এর পজিশনে আমরা ধ্রুবপদগুলো লিখব। যেমন দেখো এখানে x এর পজিশন, এই পজিশনে আমরা কোন মানটা লিখলাম? দেখো এই যে ধ্রুবপদ এখানে যেটা আছে সেটা এখানে লিখলাম। ঠিক সেম অবস্থানে আমরা আবার এখানে মান বের করলাম। তাহলে dx এর মান কত বের হলো? dx এর মান -7 বের হলো। যদিও d এর মান -7, dx এটা কাকতালীয়ভাবে সমান হয়ে গিয়েছে, এটা সমান হবে এমন কোনো কথা নেই, ভিন্ন মান বের হতে পারে, তবে এই মানগুলো 0 হতে পারে, এখানে কোনো অসুবিধা নেই। এটা শুধু নট ইকুয়াল টু 0, এখানে মানগুলো অনেক সময় 0 হয়ে যেতে পারে, কোনো সমস্যা হবে না। তাহলে dx এর মান বের হলো। আমরা অবিকল আর কোন কোন মান বের করব? dy বের করব, dz বের করব। এখন দেখো আমি আমাদের সমীকরণ যোগ সমাধান যোগ্য আমরা এটা করলাম, তারপর dx টা বের করলাম। এবার দেখো আমাদের কোন মানটা বের হচ্ছে? dy। দেখো dy, আবার dy যখন করলাম দেখো এই জায়গাতে এখানে কার মানটা বসাইছি? আমরা ধ্রুব সংখ্যাটা বসাইছি। সেই ধ্রুব সংখ্যাটা এখানে বসে আবার dy এর মানটা এখানে বের হয়ে গেল -14। তোমরা নিজেরা দেখো এই বিস্তৃতি তোমরা করতে পারো, কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর আমরা কি মানটা বের করব? তারপর আমরা বের করব dz এর মানটা। দেখো dz এর মানটা কত আসলো? এখানে ঠিক আবার সেই আগের মতো z এর যে জায়গাটা ছিল সেই জায়গাতে আমরা ধ্রুব সংখ্যাটা বসালাম, তারপর আবার আমরা বিস্তৃতি করলাম, এখানে 21 বের হলো, এখানে 14 বের হলো। তাহলে আমাদের dx dy dz অলরেডি বের হয়ে গেল। এখন আমাদের সমাধান করতে হলে x y z এর মানটা বের করতে হবে। আমরা আবারও আসি, আমাদের সাথে যারা আছে তাদের সাথে আবার দেখে নেই। তোমরা অবশ্যই আমাদের ক্লাসটা অন্যদের সাথে শেয়ার করে দিবে। অনেকে আছো, আমি কমেন্টস গুলো একটু দেখে নেই। তোমরা যারা আছো, এহসানুল হক মোল্লা, মাদারীপুর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, ধন্যবাদ। শারমিন রহমান, দানিয়া ইউনিভার্সিটি কলেজ, পালিয়া, ধন্যবাদ তোমাদেরকে। সিরাজ তোবান, লিজা,
নাজিয়া, মারুফ, ফারহানা, জান্নাত, রুবিউল, তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের ওয়ালাইকুম আসসালাম। অল ক্লিয়ার শর্মিত, ধন্যবাদ। বাপি রয়, তুমি অল ক্লিয়ার বলেছো। স্যার সাউন্ড অনেক কম, রুমি আসলে আমি কথা মনে আসতে বলছিলাম। আচ্ছা, আমি আরেকটু জোরে কথা বলি, সাউন্ডটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মন্ডল, ইমরান, ওয়ালাইকুম আসসালাম। নাহিদুর রহমান, আমিন, রবিউল হুসাইন, অনেকেই আছো। তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই বলবে। স্যার সাউন্ড প্রবলেম, রূপা। আচ্ছা, সাউন্ড এখন মনে হয় সাউন্ডের কিছু সমস্যা হয়েছে ফ্রম খুলনা পাওয়ানিয়ার কলেজ, ধন্যবাদ। তো সাউন্ডে আমি বলবো, এখন সাউন্ডটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এখানে যে কথাটা বলছিলাম, আমরা এখানে ডিওয়াই ডিজেড আমরা যে মানটা বের করলাম, তা এখন এক্স ওয়াই জেড এর মানটা আমরা কিভাবে পাবো? এখন এক্স ওয়াই জেড এর মানটা দেখো, এক্স ওয়াই জেড এর মানটা আমাদের কি মান ছিল? dx বাই d। আমাদের সূত্র ছিল dx বাই d। আমরা জানি আমাদের d এর মানটা -7 বের হয়েছিল, dx এর মান 7 বের হয়েছিল, তাহলে x এর মান হলো এখানে 1। তারপর y এর মানটা আমরা বের করেছি dy বাই d, তাহলে dy বাই d -14 বাই 7, অর্থাৎ dy এর মান আমরা আগে বের করেছি -14 বাই -14 আর এখানে 7। তো সেই অনুসারে আমাদের z এর মানটা একইভাবে বের হলো। সুতরাং আমাদের এখানে সমাধানটা বের হয়ে গেল। x এর মান 1, y এর মান 2, z এর মান -3। অনেক সহজভাবে মানটা বের হলো। আমরা প্রায় পরীক্ষাতে কিন্তু এই ক্র্যামারস রুল দিয়ে সমীকরণ জোটের সমাধান করতে বলা হয়। আমি আশা করব তোমাদের আর তেমন কোনো সমস্যা থাকবে না, কারণ আমাদের ভিডিওগুলো এখানে রেকর্ডিং থাকে। তোমাদের যদি কোথাও কখনো সমস্যা হয়, আবার তুমি এগুলো দেখতে পারবে। যে কোনো সময় তুমি আমাদের কিশোর বাতায়ন ক্লাসের আমাদের পেজে ঢুকে তোমরা অবশ্যই এই ক্লাসগুলো অবজার্ভ করতে পারবে। আশা করছি তোমরা অবশ্যই আমার এখানে ক্র্যামারস রুলের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা ম্যাট্রিক্সের সাথে একটা রিলেটেড করে কিভাবে ক্র্যামারস রুলের অঙ্ক আসে তেমন একটা অঙ্ক দেখি। দেখো একটা অঙ্ক এখানে, দেখো যদি a ইকুয়াল, তোমরা খুব ভালোভাবে দেখো, যদি a ইকুয়াল এখানে যে যা দেওয়া হয়েছে, দেখো এটা একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে। যদি a ইকুয়াল টু এমন হয়, একটা ম্যাট্রিক্স হয়, আবার x ইকুয়াল টু এটাও একটা ম্যাট্রিক্স আছে, b ইকুয়াল এটাও একটা ম্যাট্রিক্স আছে, তবে ax ইকুয়াল টু b হলে ক্র্যামারের সূত্র ব্যবহার করে সমাধান করো। দেখো ax ইকুয়াল b হলে ক্র্যামারের সূত্র ব্যবহার করে সমাধান করো। তো তোমার কাছে প্রথম কথাই হলো, ক্র্যামারসের রুল যখন আমরা করি তখন আমাদের সমীকরণ জোট থাকে, অর্থাৎ দুই বা ততোধিক সমীকরণ থাকে। তো এখন সমীকরণ তো এখানে আমরা দেখছি না, আমরা শুধু দেখেছি এখানে কয়েকটা ম্যাট্রিক্স আছে, তবে একটা সমীকরণ নির্ণয় করার জন্য একটা শর্ত আছে, ax b। তাহলে ax, তাহলে আমরা বুঝলাম ax অর্থাৎ এই দুইটা ম্যাট্রিক্স গুণ করে যদি এটা সমান করো তাহলে সমীকরণ তৈরি হবে। এখন দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্তটা কি? আমরা জানি দুইটা ম্যাট্রিক্স সমান হতে হলে তাদের ক্রম সমান হতে হবে, তাদের ভুক্তিগুলো একই হতে হবে, ক্রম সমান হতে হবে, তাহলে ম্যাট্রিক্স দুইটা সমান হবে। আসো আমরা অঙ্কটা কিভাবে করব। প্রথমে দেয়া আছে আমাদের যে শর্তটা দেওয়া আছে আমরা সেটা লিখলাম। তারপরে দেখো ax, আমরা a ম্যাট্রিক্সটা লিখলাম এখানে, দেখো আমাদের a ম্যাট্রিক্সটা এখানে লিখলাম, আর x ম্যাট্রিক্স যা আছে এখানে লিখলাম, আর b আমাদের যে ম্যাট্রিক্সটা এখানে আছে তাই লিখলাম। তাহলে a পাশে আমাদেরকে ম্যাট্রিক্সের গুণ করতে হবে। ম্যাট্রিক্সের গুণ করার সিস্টেমটা আমরা শিখিয়েছিলাম একবারে প্রথম দিক দিয়ে, প্রথম সারি এবং প্রথম কলামের গুণ। তাহলে আমরা কিভাবে গুণ করি? আমরা প্রথমে গুণ করি, দেখো এই সারির সাথে এই কলামের গুণ করে আমরা যোগ করি। কিভাবে লিখি? আমরা লিখি twice x plus y plus 3z। তাহলে এটা গুণটা গেল। আবার এই সারির সাথে এই কলামের গুণ করে আবার কত লিখবো আমরা? x plus 0 into y plus 2 into z। এভাবে আমরা গুণ করব। আবার কিভাবে করব? এটার সাথে এটা। তখন কিভাবে করব? 3x plus 4y minus 5z। তাহলে কিন্তু এই ম্যাট্রিক্সটার গুণ হয়ে যায়, এই ম্যাট্রিক্সটার গুণ এখানে কিন্তু হয়ে যায়। আর এখানে আবার এখানে
আমাদের তেমন কোনো সমস্যা এখানে হওয়ার কথা না। তাহলে আমরা এই গুণটা আমরা এখানে দেখলাম। তারপর দেখো আমাদের এখানে আমরা যে অঙ্কটা এখন করছি, দেখো এখন আমাদের গুণটা আমরা করার পর এখানে আমরা যাই দেখলাম, দেখি আমাদের এখানে সবাই আছে তো আছে, হ্যাঁ আমরা এখানে এখন দেখো যে মানটা আমাদের এখানে বের হয়েছে। আমরা দেখো এই যে ম্যাট্রিক্সটা আমাদের এখানে বের হলো, এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা যদি সমান হয়, ম্যাট্রিক্স সমান হতে হলে তার কি হতে হয়, প্রথমে ক্রম সমান হতে হয়। তোমরা দেখো তো এই ম্যাট্রিক্সটার ক্রম কত, 1/1, অর্থাৎ এখানে সারি হলো, সরি এখানে আমরা আবার লিখি, এই ম্যাট্রিক্সটা সারি হলো কয়টা, দেখো সারি হলো এখানে একটা, দুইটা, তিনটা, সারি হলো তিনটা, কলাম হলো টোটালি একটা, কলাম হলো একটা, এখানেও সারি হলো তিনটা, কলাম হলো একটা। তাহলে দুইটা ম্যাট্রিক্স অবশ্যই সমান হওয়ার একটা শর্ত আছে। তারপর সমান হতে হলে এটা সমান হবে, অর্থাৎ 2x + y + 3z = 4 হতে হবে। আবার x - y এটা সমান 0, অর্থাৎ এটা সমান 0 হবে। অর্থাৎ এই যে ইকুয়েশনটা এখানে আমাদের এই মানগুলো আসবে, এই মানগুলো সব সমান আসবে। এই কথাটাই আমরা এখানে লিখেছি, দেখো অনেক সুন্দরভাবে চলে এসেছে। দেখো এখানে আমরা কি লিখলাম, ম্যাট্রিক্সের সমতা অনুসারে এখন আমার কিন্তু একটা সমীকরণ জোট তৈরি হয়েছে। দেখো আমাদের একটা সমীকরণ জোট তৈরি হয়েছে। আমরা সেটা কিভাবে লিখলাম, তোমরা কিছুক্ষণ আগে আমাদের যে ইকুয়েশনটা আমরা তৈরি করেছি সেই অনুসারে আবার দেখো আমরা যদি আগের ইকুয়েশনটা দেখি, দেখো এখানে আমাদের কি ছিল, এই ইকুয়েশন এই ম্যাট্রিক্সের সমান এটা ছিল। তো আমরা যদি বলি এই ম্যাট্রিক্সের সমান এটা, তাহলে 2x + y + 3z সমান আমরা কত লিখব, 4। তাহলে x + y এটা সমান 0। তাহলে আমাদের সেই অনুসারে আমাদের এখন কি আসছে, একটা সমতা চলে আসলো। এখন দেখো আমাদের আজকে আমরা শুরুতে ক্র্যামারস রুলে যে অঙ্ক করেছিলাম সমীকরণ জোট, এখন কিন্তু সমীকরণ জোট চলে এসেছে। এখন তোমরা কিন্তু নিজের থেকেই এই অঙ্কটা পারবা, অর্থাৎ ম্যাট্রিক্স থেকে অঙ্কটা কিন্তু আমরা এইভাবে আসলাম। এখন তোমরা নিজেরাই বলো, নিজেরাই চেষ্টা করো, তোমাদের খাতা কলম নিয়ে যারা আছো তোমরা অবশ্যই নিজেরা এখন পারবা। বলো তো এখন প্রথম কি করবা, প্রথম তুমি ডি বের করবা। কিভাবে ডি বের করবা, 2 1 3 1 0 4 3 2 -5 ডি এর মান বের করবা। তারপর তুমি যখন dx বের করবা, কিভাবে করবা, এই জায়গাতে এটাতে কি বসাবা, 4 0 2 আর 1 0 4 3 2 -5, এইভাবে তুমি dx dy dz এগুলো বের করতে আমরা আগের যে পদ্ধতিতে করেছি ক্র্যামারস রুলে সেভাবে অঙ্কগুলো করতে পারবা। তেমন কোনো সমস্যা হওয়ার আর কোনো কথা নেই। তোমরা দেখো তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব, দেখো ডি এর মান আমরা কিভাবে বসালাম, আবারও খেয়াল করো, কারণ আমাদের এই অঙ্কগুলো এই টাইপের অঙ্ক। আমি এখন যে টাইপের অঙ্ক দেখালাম, এমন আমাদের গত 3টা সৃজনশীল যে পরীক্ষা হয়েছে, সিকিউ পরীক্ষা হয়েছে, তোমরা দেখবা এমন কোনো বোর্ড নাই যে বোর্ডে এই টাইপের অঙ্ক আসে নাই। কারণ তোমরা জানো হুবহু কোনো অঙ্ক আসবে না। অঙ্ক এই যে এলিমেন্টস গুলো, ভুক্তিগুলো একটু হয়তো চেঞ্জ করে দিবে, কিন্তু এই টাইপের অঙ্ক আসবে, এই নিয়মের অঙ্ক আসবে। তাহলে প্রত্যেক বোর্ডে এই টাইপের অঙ্ক আসছে, তাহলে অনেক সহজভাবে তুমি একটু খেয়াল করো, এটা বুঝতে পারবে। তাহলে এখন এখানে ডি এর মানটা আমরা বের করতেছি। তাহলে ডি এর মানটা আমরা কিভাবে বের করলাম, আবারও তোমরা খেয়াল করো। এখানে 2 1 3 আমরা কার সহগ, x এর সহগ, এখানে x এর সহগ এখানে 2, x এর সহগ এখানে মানে 1, এখানে হলো 3, y এর সহগ এখানে আমরা যদি ধরে নেই এটা আমরা 1, এটা 0 আর এটা 4, এটা 3 2 1, তারপর এখানে এটা বিস্তৃতি। এই বিস্তৃতি তোমরা অবশ্যই জানো 2 ইনটু, আমরা এই বরাবর বিস্তৃতি করতেছি 2 ইনটু এটা বাদ, তাহলে 0 ইনটু -5 -4 4 ইনটু 2, তাহলে বিস্তৃতিটা হয়ে গেল। এমন কোনো সমস্যা থাকার কথা না আমার বিশ্বাস। তারপর দেখো সমীকরণ জোট সমাধানযোগ্য। আরেকটা কথা মনে রাখবা, আমাদের যেহেতু আমরা এখানে পার্ট টু পার্ট আমাদের আমরা মূল্যায়ন করি, খাতাগুলোর নাম্বার দিই। এই অঙ্কটাতে নাম্বার থাকবে 4, এই অঙ্কটাতে নাম্বার থাকবে 4। তুমি যখন সমীকরণ জোট সমাধানযোগ্য অর্থাৎ d ≠ = 0 দিবে, তুমি 1 নাম্বার পেয়ে যাবে।
তোমার অন্য বাকি অঙ্ক আর তুমি না করতে পারলে, হয়তো সময়ের জন্য করতে পারলে না, অথবা তুমি কোনো কারণে করতে পারলে না, কিন্তু তুমি এতটুকু অঙ্ক করেছো, তোমাকে কিন্তু টিচার 1 নাম্বার দিবে। কারণ তুমি সমীকরণ জোট যে কিভাবে সমাধান যোগ্য হয় সেটা তুমি জানো, তোমার জ্ঞানের এই একটা অনুধাবন করার একটা অবস্থা তৈরি হয়েছে, তাই আমরা তোমাকে অবশ্যই 1 নাম্বার দেব। আচ্ছা, তারপরে আসো আমরা এখন dx, ঠিক আগের মতো dx আমরা বের করলাম, এটা নিয়ে আর তেমন কোনো কথা দরকার নেই। dy অবশ্যই তোমরা বের করতে পারলা, তারপর dz বের করলাম। তারপর কি x y z কিভাবে বের করতে হয়, x এর মানগুলো, x এর মান dx/d, আমাদের ওইখানে আমরা বের করেছিলাম আমাদের d এর মান হলো 7 আর dx এর মান -24, তাহলে x এর মান -4। তো সেই অনুসারে বাকি অঙ্ক y z এবং আমাদের সমাধান হয়ে গেল, নির্ণয় সমাধান x = -4, y = 6, z = 2। তাহলে আমাদের সমাধান হয়ে গেল। এখন দেখি আবারও কারা আছো আমাদের সাথে ক্লাসে। আমরা যারা আছো তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাপ্পি রয় আছো, শফিকুর রহমান আছো, আরাফাত হোসেন আছো, লাবণ্য। সাউন্ড কম বলতেছো, আসলে আমি এখন মনে হয় সাউন্ড ঠিক আছে। আমি প্রথমে একটু কথাই মনে হয় একটু সাউন্ডটা, স্যার ম্যাট্রিক শেষ হয়ে গেলে পরবর্তী লেকচারে সরলরেখা অন্তরীকরণ শুরু করলে উপকৃত হতাম। ম্যাট্রিক শেষ হয়ে গেলে পরবর্তী লেকচারে সরলরেখা অন্তরীকরণ আমরা বলবো যারা আছে। আসলে আমাদের পরবর্তী ক্লাসটা আমরা দেখি, আমাদের যিনি অ্যাডমিন আছে ওনার সাথে কথা বলবো, আমাদের পরবর্তী ক্লাসটা কোনটা করা যায়। তবু তোমরা যেহেতু সাউন্ডের কথা বললা, আমি দেখি আমার এখানে সাউন্ডটা কেমন আছে। আমি না, আমার এখানে আমি সাউন্ড মোটামুটি পাচ্ছি। আচ্ছা যাক, এখন তোমরা যারা বলছো সরল রেখা আমরা ক্যালকুলাস ওইটা, কিন্তু তোমরা একটা জিনিস মনে রাখবা, সরল রেখা আমরা শুরু করতে পারি, কিন্তু ক্যালকুলাস শুরু করার আগে ত্রিকোণমিতি কিন্তু করতে হয়। ত্রিকোণমিতি ছাড়া কিন্তু আমরা ক্যালকুলাস শুরু করতে পারবো না। তো এই জন্য আমরা দেখি অ্যাডমিন জেনে আছেন, অ্যাডমিনদের সাথে কথা বলে আমরা সেটা ঠিক করবো কি ক্লাসটা নেব। আমরা আজকে কিন্তু ম্যাট্রিক্সের আমরা এখানে মোটামুটি আমরা শিখন ফলের যে কাজগুলো ছিল আমরা সেগুলো কিন্তু শেষ করছি আজকে। আমাদের টার্গেট হলো আমরা শিখন ফল শেষ করব, এবং ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এটার আবার একটা রিভাইজ ক্লাস নিয়ে নেব। আসো এবার আমরা পরবর্তীতে, এখন আমরা যে ক্রেমার্স রুলের অঙ্ক করার পর এখন আমাদের হলো নির্ণায়কের কিছু প্রমাণ আছে, ডিটারমিন্যান্টের কিছু প্রমাণ আছে, সেই প্রমাণগুলো আমরা কিভাবে করব। দেখো এখানে ডিটারমিন্যান্টের এখানে একটা নির্ণায়ক আছে, আমাকে প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে এই প্রমাণটা, তাহলে সেটা কিভাবে করব। দেখো আমরা প্রথমে বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ লেখার পর দেখো এখানে নির্ণায়কের এই যে একটা কলাম আছে, তোমরা খেয়াল করো এই কলামের মধ্যে তুমি কি কমন নিতে পারো। দেখো এই কলাম a স্কয়ার a কিউব আছে, এখানে a স্কয়ার যদি a কিউব থাকে তাহলে আমরা কি কমন নিতে পারি, আমরা এই কলাম থেকে a কমন নেব। তারপর দেখো b আর একটা কলাম আছে, এই কলাম থেকে তুমি কি কমন নিতে পারো, আমরা b কমন নিতে পারি। আবার এই কলাম থেকে আমরা কি কমন নিতে পারি, c কমন নিতে পারি। তাহলে এই নির্ণায়ক থেকে আমরা abc কমন নিতে পারি। দেখো প্রমাণের মধ্যে তুমি খেয়াল করো এখানে abc কিন্তু আছে, তাহলে আমরা এখান থেকে abc কিন্তু কমনটা নিতে পারি, আমরা এখান থেকে কমন এটা নিতে পারি। তারপর খেয়াল করো এখন আমি যদি কমন নেওয়ার পর এবার কি থাকে, এখানে a কমন গেলে এখানে a স্কয়ার 1 b স্কয়ার 1 c স্কয়ার। তোমরা খেয়াল করবা আমি এটা কমন নেওয়ার পর বললাম নির্ণায়কের বিস্তৃতি যখন করি আমরা ধরো 1 ইনটু এদিকে গুণটা করলাম, আবার -1 ইনটু ধরে অন্যদিকে গুণ করলাম, কিন্তু যদি কোনো সারি এবং কলামের মধ্যে বেশিরভাগ ভুক্তি যদি শূন্য থাকে তাহলে আমাদের বিস্তৃতি করতে অনেক সহজ হয়। তো সেই কাজগুলো করার জন্য আমরা অনেক সময় সারি থেকে সারি, কলাম থেকে কলাম বিয়োগ দিয়ে আমরা কাজগুলো করব। তাহলে দেখো আমরা এই অঙ্কটা কিভাবে করছি।
প্রথমে আমরা কি করলাম, এবিসি কমন নিলাম। দেখো আমি এখানে লিখে দিয়েছি C1 C2 C3 যথাক্রমে এবিসি কমন নিয়ে। তাহলে C1 C2 C3 থেকে আমরা যথাক্রমে এবিসি আমরা কমন নিলাম। আমরা কোন কলাম থেকে কমন নিলাম? প্রথম কলাম থেকে আমরা এ, C1 কলাম থেকে, অর্থাৎ আমরা এই কলামটাকে ধরে নিয়েছি C1, এটা ধরে নিয়েছি C2, এটা ধরে নিয়েছি C3। C1 কলাম থেকে A, C2 কলাম থেকে B, C3 কলাম থেকে C কমন নিয়ে। পরীক্ষাতে তোমাকে এটা লিখতে হবে না, পরীক্ষাতে এটা লিখতে হবে না, আমি শুধু তোমাদের বোঝার জন্য এখানে এটা লিখে দিয়েছি। তাহলে কমনটা আমরা নিলাম। তারপর আমরা কি করছি দেখো, এখন আমি কিছুক্ষণ আগে যে কথাটা বললাম, এটা বিস্তৃতি করার জন্য আমার একটা সুবিধা হলো, আমি যদি কিছু সারি অথবা কলামকে জিরো করতে পারি। আমি দেখলাম এখানে, তোমরা দেখো, আমরা দেখলাম এখানে এই কলাম আর এই কলামের মধ্যে 1 1 থেকে যদি আমি বিয়োগ করতে পারি, তাহলে 1 থেকে 1 যদি বিয়োগ করি আমার এখানে 0 আসে, আবার 1 থেকে 1 যদি বিয়োগ করি 0 আসে। তাহলে এই শুধু একটা হবে না, বিয়োগ করতে হলে আমাকে পুরো কলামটাকে বিয়োগ করতে হবে। অর্থাৎ এটাকে যদি আমি ধরি C1 কলাম, এটা যদি ধরি C2 কলাম, তাহলে C1 থেকে C2 বিয়োগ দিয়ে আমার নতুন একটা কলাম তৈরি হলো C1 ডট। কিভাবে তৈরি হলো? C1 থেকে C2 বিয়োগ দিয়ে। কেন বিয়োগ করলাম? এখানে 0 আনার জন্য। যেমন ধরো এখানে দেখো, এখন আমার এখানে 0 আছে, আমি 0 কিভাবে আনলাম? এই কলামটা থেকে। খুব ভালোভাবে খেয়াল করো, আমি কিন্তু নির্ণায়কের প্রমাণ আগে করাই নাই, আজকে আমি নির্ণায়কের প্রমাণ করাচ্ছি। তাহলে C1 ডট, আমি এখানে একটা লিখলাম C1 ডট, অর্থাৎ নতুন একটা কলাম তৈরি করতেছি, এই কলামটা তার মান দিলাম আমরা C1 ডট। আগের যেটা ছিল এটাকে ধরেছি C1, এটাকে ধরেছি C2, আর এই কলামটাকে ধরেছি আমরা C2। তাহলে কিভাবে করলাম? প্রথম কলাম থেকে অর্থাৎ এই কলাম থেকে এই কলাম বিয়োগ দিলাম, অর্থাৎ C1 থেকে C2 বিয়োগ দিয়ে আমরা এই কলামটা তৈরি করলাম। কেন করলাম? আবারও বলছি, আমাদের টার্গেট হলো এখানে শূন্য নিয়ে আসা, তাহলে বিস্তৃতি করতে সহজ হয়। তারপর আবার C2 ডট, অর্থাৎ নতুন ভাবে ধরো এটা আমরা C1 ডট তৈরি করলাম, এটা C2 ডট তৈরি করছি। কিভাবে? C2 থেকে C3, অর্থাৎ C2 কোনটা? আমরা আবার বলি C2 কোনটা আমাদের? C2 আমাদের এটা, আর এটা হলো C3। তাহলে C2 থেকে আমরা C3 বিয়োগ দেওয়ার পর দেখো, এটা বিয়োগ দেওয়ার পর 0, b - c b স্কয়ার মাইনাস c স্কয়ার আমাদের আসলো। তাহলে এই অবস্থা আসাতে আমাদের সুবিধাটা কি হলো? সুবিধাটা হলো দেখো, এখানে আমার 0, এখানে আমার 0 আসলো। এখন বিস্তৃতি করতে হলে এই 0 এর জন্য আমি যখন বিস্তৃতি করব মানটা আসবে 0, মাইনাস আবার 0 এর জন্য যখন বিস্তৃতি করব মানটা আবার 0। তারপর আবার দেখো, এই কলামের মধ্যে তোমার কিছু কমন আছে, এটা হলো a - b, আর এটা যখন সূত্র ভাঙাও a + b * a - b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারে যদি তুমি ফর্মুলাটা ফেলো a + b a - b, তাহলে এখান থেকে আবার a - b কমন যাবে, এখান থেকে b - c কমন যাবে। তুমি প্রমাণের দিকে দেখো, a - b b - c অলরেডি আছে, তাহলে তোমার ওই কাজটাও এখানে আমরা করতে পারবো। তাহলে দেখো এখন কি হচ্ছে, দেখো আমি যে কথাটাই বললাম, a - b আমরা এখানে কমন নিয়েছি, এখান থেকে a - b কমন, আর এখান থেকে b - c কমন, তাহলে এখানে থাকলো 1 আর a + b, অর্থাৎ এটা ফর্মুলা ফেললে a + b a - b এখানে আসলো এটা। তাহলে এই অবস্থা চলে আসবে। এখন আমরা বিস্তৃতি করব অনেক সহজভাবে। যখন বিস্তৃতি করব এই 0 0 এর জন্য বাদ যাবে, 1 * 1 বরাবর কলাম বাদ, সারি বাদ, আর থাকবে কোনটা? এই নির্ণায়কটা থাকবে, শুধুমাত্র ওই মানটা থাকবে। দেখো আমরা এখন কি করছি, এখন দেখো আমাদের এগুলো কমনে ছিল, তারপর 0 বরাবর সারি বাদ দিয়ে এবং তার বরাবর কলাম বাদ দিলে আমাদের এই জিনিসটা থাকে। আবার দেখো এটা কোন জিনিসটা থাকতেছে, কিভাবে থাকতেছে দেখো তোমরা, আমি আবার দেখাচ্ছি আমাদের এখানে কি অবস্থা ছিল। তোমরা আবার দেখো, আমি যখন বিস্তৃতি করব তোমরা দেখো এই বরাবর আমি বিস্তৃতি করছি, তাহলে এই 0 এর জন্য যখন বিস্তৃতি করবা 0, মাইনাস এই 0 এর জন্য যখন বিস্তৃতি করবা 0, তারপর 1 ইনটু, তাহলে 1 বরাবর কলাম বাদ, 1 বরাবর সারি বাদ, আর কি থাকলো? এই জিনিসটা থাকলো। ক্লিয়ার? এখন দেখো আমরা কি লিখেছি, এই যে দেখো এখন আমরা লিখেছি এটা, আর
ঠিক এখানে। এখন তার পরবর্তীতে এখন মানটা কি আসবে, এখন যখন আমরা বিসিপি করব এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, তাহলে আমাদের রেজাল্টটা হয়ে যাবে। দেখো এখন বি প্লাস সি, আবার দেখো বি প্লাস সি মাইনাস মাইনাস এ মাইনাস বি, এখানে বি বি বার তাহলে সি মাইনাস এ সি মাইনাস এ, তাহলে দেখো এ বি সি ইনটু এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, ডান পক্ষ প্রমাণিত। কোথাও সমস্যা আছে আমরা আবার তোমাদেরকে অঙ্কটা রিপিট করে দেখাই। দেখো এখানে যে অঙ্কটা ছিল আমাদের অঙ্কটা কি ছিল, তোমরা আবার ভালো করে দেখো, আবার ভালো করে দেখো। এখানে যেভাবে অঙ্কটা ছিল আমাদের এই তিনটা কলাম থেকে আমরা এবিসি কমন নিলাম, তারপর এখানে লিখলাম, তারপর সি1 থেকে সি2 ডট কমন নিয়ে তারপর বিয়োগ করে আমরা এইভাবে লিখলাম। এখান থেকে আমরা বি মাইনাস সি কমন নিলাম, বি মাইনাস সি কমন নেওয়ার আর এ মাইনাস বি কমন নিলাম, তারপরে এই অবস্থা আসলো, তারপর এটা আর এটা বাদ দিলাম, তারপরে অঙ্কটা এখানে এসে গেল, আমাদের এখানে মানটা চলে আসলো, ডান পক্ষ প্রমাণিত। তাহলে একটা আমরা নির্ণয়কে প্রমাণ করলাম, আরেকটা আমরা প্রমাণ করি। আমাদের যে এই অঙ্কটা আছে প্রমাণ করতে হবে এই মানটা, তাহলে দেখো আমরা কিভাবে করছি। এখন দেখো আমরা করলাম, একটু আগে আমরা 0 এনেছিলাম, ওইখানে আমরা কমন নিয়েছিলাম প্রথম। এখন কি এখানে কোনো কিছু কমন নেওয়া যাচ্ছে? দেখো এখানে আমরা কিছু কমন নিতে পারছি? কমন নিতে পারছি না, কিন্তু আমরা 0 আনতে পারছি। কিভাবে 0 আনতে পারছি? দেখো এই কলাম থেকে যদি এই কলাম বিয়োগ দিই তাহলে এখানে 0, আবার এই কলাম থেকে যদি এই কলাম বিয়োগ দিই তাহলে 0। কেউ হয়তো বলতে পারো স্যার আমি কলাম বিয়োগ দিব না, আমি সারি বিয়োগ দিব, অর্থাৎ আমি এই সারি থেকে এই সারি বিয়োগ করব, তাও এখানে 0 আসবে। হ্যাঁ করতে পারো। আবার তুমি এই সারি থেকে এই সারি বিয়োগ করবা, তাও কিন্তু এখানে 0 আসবে। অর্থাৎ তুমি তখন এই নিচের দিকে তোমার এখানে এবং এখানে 0 আসবে, ওইভাবে করতে পারো। পাশাপাশিও করতে পারো, আবার উপর নিচেও যোগ বিয়োগ করতে পারো। অর্থাৎ আমার টার্গেট হলো অঙ্কটা কিভাবে সহজভাবে আমি বিস্তৃতি করতে পারি। তাহলে আমরা এখানে যে কাজটা করলাম তোমাদের দেখো, তাহলে আমরা c1 ডট ইকুয়াল আমরা এখানে বললাম c1 মাইনাস c2 ডট ইকুয়াল টু c2 মাইনাস c3, এই কাজটা আমরা এখানে করব। তাহলে এই কাজটা করলে কি অবস্থা আসছে? 0 1 মাইনাস p, আবার 0 p মাইনাস p স্কয়ার। আবার দেখো আমরা এই কলাম থেকে এই কলাম বিয়োগ করার পর কত পেলাম? 0 1 মাইনাস p স্কয়ার। আবার এই কলাম থেকে এই কলাম বিয়োগ করার পর 1 মাইনাস 1 0 p মাইনাস p স্কয়ার মাইনাস p টু দি পাওয়ার 4। তাহলে এই মানটা আমরা পেলাম। কোথাও সমস্যা? কারণ আমরা বলেছি আমরা নতুন দুইটা কলাম তৈরি করব, এই কলামটার মান c1, এই কলামটার মান c2, নতুন ভাবে আমরা কলাম তৈরি করব। কলাম তৈরি করার উদ্দেশ্য আমার এখানে আমি 0 নিয়ে আসলাম, তাহলে আমার বিস্তৃতি করতে সুবিধা। এখন দেখো আমি এই বরাবর এটা বাদ দিতে পারি, অথবা আমি যদি মনে করি না আমি এখানে বাদ দেব না, আমি এখানে কমন নেব, আগে কমন নিতে পারি 1 মাইনাস p, এটা ফর্মুলাতে ফেললে 1 প্লাস p 1 মাইনাস p, তাও তুমি করতে পারো। তাহলে দেখো আমরা এখানে কি করছি। এখন দেখো এটাকে জাস্ট আমরা ফর্মুলাটা এখানে এই 1 মাইনাস p ফর্মুলাটা 1 প্লাস p ইনটু 1 মাইনাস p, আবার এখানে আমরা যখন ফর্মুলাটা পেলাম এটা এইভাবে লিখলাম, আবার p স্কয়ার কমন নিয়ে আবার এই ফর্মুলাটা এখানে লিখলাম। এখন দেখো তোমাদের এখানে কি কমন আছে, তোমরা নিজেই দেখো 1 মাইনাস p এখানে কমন আছে, p ইনটু 1 মাইনাস p কমন আছে। তাহলে সেই অনুসারে আমরা অঙ্কটা করব। দেখো এখন এইভাবে আমরা কি করলাম, এখানে দেখো আমরা এখান থেকে p স্কয়ার থেকে p কমন গেল, এখানে 1 মাইনাস p তো 1 মাইনাস p কমন গেল, এখানে 1 মাইনাস p থেকে 1 মাইনাস p কমন গেল। তারপর আমরা এইভাবে যা আছে তা লিখলাম। তারপর এখানে আমরা এখানে একটা জিনিস খেয়াল করো, যেহেতু প্রমাণটার মধ্যে p মাইনাস 1 ছিল, তো 1 মাইনাস p আর 1 মাইনাস p এটাকে আমরা p মাইনাস 1 হোল স্কয়ার লিখতে পারি। এখানে যদি তুমি মাইনাস কমন নাও তাহলে p মাইনাস 1, আবার এখানে মাইনাস কমন নিলে p মাইনাস 1, তাহলে p মাইনাস 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 প্লাস আর p মাইনাস 1 হোল স্কয়ার। অথবা তুমি যদি মাইনাস কমন নিয়ে উপরে স্কয়ার থাকে এমনিতেই এটা 0 হয়ে যাবে।
তাহলে p - 1 হোল স্কয়ার যেহেতু প্রমাণের মধ্যে এটা আছে। আর যখন এটা এখন আমরা বিস্তৃতি করব, আমরা বিস্তৃতি করার আগে অঙ্কটা বলেছিলাম এইভাবে বাদ দিয়ে আমরা শুধুমাত্র এই কর্নার গুণ করলেই আমাদের হয়ে যায়। তবু আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা সরাসরি করে ফেললাম। 0 এর জন্য 0 বিস্তৃতি মাইনাস 0 এর জন্য 0 প্লাস 1 ইনটু এবার আবার গেলে এটা ইনটু এটা গুণ করলে এই মাইনাস দিয়ে আবার এটা গুণ করলে এটা মাত্রা। তারপর এখন আমাদের মান আসলো p - 1। এখানে দেখো কি বাদ যায়, এখানে আমাদের এখানে p আমাদের এখানে p আর p বাদ যাবে, তাহলে p স্কয়ার - 1 আর এখানে মানটা থাকবে। তাহলে অঙ্কটা হয়ে যাবে। দেখো এখন p - 1 p স্কয়ার - 1 ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত। কোথাও সমস্যা আছে? আসো আমরা আরেকটা ভিন্ন টাইপের একটা অঙ্ক করে নিই, কারণ আমরা নির্ণায়কের আজকে যে প্রমাণগুলো আছে দেখো প্রায় পরীক্ষাতে কিন্তু এই প্রমাণটা আসে, তোমরা একটু ভালো করে দেখো প্রমাণটা কিভাবে হচ্ছে। আমরা বাম পক্ষ সমান লিখলাম, ভালো করে এখানে খেয়াল করো, বাম পক্ষতে যখন আমরা লিখলাম এখানে যে ভুক্তিটা আছে, এখানে যে এন্ট্রিটা আছে, এটাকে আমরা দুইটা এখানে সংখ্যা আছে তাকে বিয়োগ আকারে এখানে লেখা হয়েছে। আমরা এটাকে দুই ভাগ করে লিখতে পারি। আমরা নির্ণায়কের সময় আমরা এই আলোচনাটা করেছিলাম, তার প্রপার্টিজের সময়, তার ধর্মের সময় আমরা এই আলোচনাটা আমরা দেখিয়েছিলাম কিভাবে সে করছে। তাহলে এখন কিভাবে আমরা লিখবো দেখো, আমরা এখানে লিখলাম কিভাবে, আমরা লিখলাম প্রথমে x কিউব যেটা ছিল x কিউব দিয়ে, আর এখানে y কিউব, এখানে z কিউব, এখানে z কিউব, তারপর আবার মাইনাস দিয়ে, অথবা তুমি এখানে প্লাস দিয়ে এদিকে মাইনাস দিয়ে, তারপর এখানে 1 1 1 1 আবার z 1 আর বাকি যা আছে তা। এইভাবে আমরা দুই ভাগ করে লিখতে পারি। এটা নির্ণায়কের প্রপার্টিজের মধ্যে, ধর্মের মধ্যে আমরা বলেছিলাম এইভাবে আমরা লিখতে পারি। তোমরা ইচ্ছা করলে এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস 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 এইভাবে দিতে পারো, অর্থাৎ এখানে যে মাইনাসটা ছিল। তাহলে আমরা এই যে একটা নতুন ভিন্নতর একটা অঙ্ক আছে, এটা নির্ণায়কের প্রায় পরীক্ষাতে আসে, তোমরা এটা খেয়াল করলে। এখন আরেকটা জিনিস দেখো, আমাদের এখানে আমরা যে মানটা পেলাম, এখানে আমরা যদি এই সারিটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে এখানে চিহ্নটা হয়ে যাবে প্লাস। আবার এটা যদি এখানে আনলাম, 1টাকে আবার উপরে যখন নিয়ে আসলাম, xটাকে এখানে নিয়ে আসলাম, তখন সে আবার হয়ে যাবে মাইনাস। অর্থাৎ যদি আমরা পাশাপাশি দুটি সারি অথবা কলামকে ইন্টারচেঞ্জ করি, তাদের পজিশন যদি আমরা চেঞ্জ করি, আমরা বলেছিলাম নির্ণায়কের মান একই থাকবে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ এখানে যে চিহ্নটা থাকবে চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এটা কয়বার আমরা পরিবর্তন করছি সেটা এখানে একটু দেখো। আমরা দেখো এখানে আমরা লিখলাম কি, আমাদের কি ছিল, আমরা কি লিখলাম দেখো, এখানে ছিল নির্ণায়কটা এমন আকার, আর এখন নির্ণায়কটা আসলো এমন আকার। খুব ভালো করে খেয়াল করো, আমরা ধরো 1 থেকে যখন এখানে আসব, অর্থাৎ আমরা 1টাকে এখানে নিয়ে যাব, এইটাতে নিয়ে আসবো, x স্কয়ার এখানে নিয়ে আসবো, তখন আমার চিহ্নটা কি আসবে প্লাস। আবার 1টাকে উপরে নিয়ে আসবো, xy এখানে নিয়ে আসবো, আবার চিহ্ন হয়ে যাবে কি মাইনাস। অর্থাৎ দুইবার যখন চেঞ্জ করবা এই অবস্থায় চলে আসবে, অর্থাৎ এই পাশে যে অবস্থাটা আছে সেটা এখানে আসবে। এখন এই পাশে কিভাবে আসলো, এখান থেকে x কমন, এখান থেকে y কমন, এখান থেকে z কমন, তাহলে x y z কমন করলে এটা আসলো, আর এখানে এই জিনিসটা আসলো। দেখো এখানে তোমাদের কোথাও সমস্যা আছে কিনা, তুমি নিজের থেকে একটু দেখো তোমাদের সমস্যা আছে কিনা। আমি আশা করব তেমন কোনো সমস্যা থাকার কথা না। তবু আবার দেখো, আবার আমি দেখাই দিচ্ছি। দেখো আমাদের এখানে থেকে তুমি x কমন নিলা, এখানে y কমন নিলা, এখানে z কমন নিলা, তাহলে এখানে এই মানটা আসলো। আর এখানে যে নির্ণায়কটা আছে, এই নির্ণায়কের মধ্যে আমি পাশাপাশি সারিগুলোকে ইন্টারচেঞ্জ করেছি। ইন্টারচেঞ্জ করলে তার মান একই থাকে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়। এখানে যদি মাইনাস থাকে সেটাকে প্লাস করে দিতে পারি যদি 1 এখানে আসে আর এটা এখানে আসে। তারপর আবার 1 কে এখান থেকে যদি আবার এখানে নিয়ে আসি, x এখানে নিয়ে আসলে আবার চেঞ্জ করে এটা মাইনাস হয়ে যায়, অর্থাৎ এই মাইনাস হয়ে যায়, অর্থাৎ এখানে দুইবার ইন্টারচেঞ্জ হয়েছে। আর কোনো সমস্যা থাকার কথা না। এবার দেখো এইটা আর এটা সেম হয়ে গেছে। আমি যদি এটা কমন নিই তাহলে x y z -1 নিয়ে আমি ওইটা লিখতে পারবো। দেখো আমরা কিভাবে লিখছি, পরবর্তীতে আমরা কি লিখছি দেখো।
এক্স ওয়াই জেড আমি লিখলাম, আর এখানে এটা লিখলাম 1 এই মানটা। তারপর আবার c1 ডট সেই আগের মতো যেহেতু 1 1 আছে আমরা এটা ফলো করে আমরা 0 আনতে পারি। এখন কিভাবে 0 আনছি দেখো, এই যে 0 আনলাম, 0 আনি। এখন আবার আমি এখান থেকে আবার দেখো, এখান থেকে আবার কিন্তু কমন নেওয়া যাবে, এখান থেকেও কমন নেওয়া যাবে। তো সেই কমনটা তুমি নিলা, নিয়ে দেখো আমরা এগুলো ভেঙে করেছি, তুমি কমন নিয়ে এভাবে লিখলে। লিখার পর এবার দেখো পরবর্তীতে আমরা কি লিখলাম, এখানে আবার বিস্তৃতি করে এই মানটা আমরা বের করে নিলাম। নেওয়ার পর তারপরে এই অবস্থা আসলো, অর্থাৎ আমাদের প্রমাণে এটাই প্রমাণ ছিল। আমরা এই যে প্রমাণটা এখানে করলাম, এখানে নির্ণায়কের প্রমাণ, এইভাবে আমাদের প্রায় 3টি প্রমাণ আমরা করলাম। অনেকগুলো অঙ্ক আছে বইতে, তোমরা অবশ্যই দেখবে। তবু আমরা এখনো আবার দেখি আমাদের সাথে যারা আছে তোমাদেরকে আমরা অন্যদেরকেও তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো শেয়ার করে দিবে, ইনশাআল্লাহ তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমি আশা করব। তো আমাদের পরবর্তী ক্লাসটা আমরা যারা আছো, অনেকে আছো আমি দেখছি, অনেকে আছো, আমি শুধু এক্সিলেন্ট প্রেজেন্টেশন, ধন্যবাদ আরিফ, অসংখ্য ধন্যবাদ স্যার নাসিরউদ্দিন, ওমর ফারুক, আমি শুধু এটা বুঝি নাই, তুমি কোনটা বুঝো না আমি বুঝতে পারি, ম্যাট্রিক্সের পর ত্রিকোণমিতি করালে ভালো হয়। হ্যাঁ ধন্যবাদ, আমরা আমাদের অ্যাডমিনের স্যারের সাথে কথা বলবো। খুব ভালো লাগলো। আজিজুল হক, ধন্যবাদ তোমাকে। জি স্যার বুঝতে পেরেছি, ধন্যবাদ। খন্দকার রুমি, তুমি বুঝতে পেরেছো। ওয়াফা রহমান, তুমি বুঝতে পেরেছো, ধন্যবাদ। তোমরা অনেকেই কমেন্টস করেছো তোমাদের তেমন কোনো সমস্যা হচ্ছে না, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আমরা যে আলোচনাটা করলাম, আমরা মোটামুটি আমাদের শিখন ফলের আলোচনা কিন্তু শেষ। আমি এখন আবার তোমাদেরকে আমার সেই শিখন ফলের মধ্যে আমি একটু নিয়ে আসি। আমি শিখন ফলে যদি তোমাদের আসি, দেখো আমার শিখন ফলে কি ছিল। ম্যাট্রিক্সের প্রকারভেদ উদাহরণ সহ বর্ণনা করতে পারা, ম্যাট্রিক্সের সমাধান যোগ বিয়োগ করতে পারা। দেখো তুমি তোমার শিখন ফলের মধ্যে তুমি গিয়ে দেখবে তোমার আসলে শিখন ফলগুলো, যে এখানে শিখন ফলগুলো ছিল, এই শিখন ফলগুলো তুমি লিখতে পারছো কিনা। এই শিখন ফলগুলো তুমি যদি লিখতে পারো, অবশ্যই তুমি মনে করবা তোমার এই চ্যাপ্টারে আর তেমন কোনো সমস্যা থাকবে না। তো আজকে তাহলে আমরা এখানে শেষ করব। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আগামী দিন আমরা আমাদের ম্যাট্রিক্স নির্ণয়কের টোটাল আমাদের যে ক্লাসগুলো এতদিন আলোচনা হয়েছে তার একটা সামারাইজ আমরা করব। ইনশাআল্লাহ তোমরা আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।